জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আজ আমি আছি আখলাকুস সাফা। রাজনীতির আজকের আয়োজনে আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উমামা ফাতেমা এবং মাহবুবা হাবিবা, সদস্য বিএনপির মিডিয়া সেল, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যিনি যুগ্ম সদস্য সচিব আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টির। সরাসরি আলোচনায় চলে যেতে চাই। শেখ হাসিনাকে ফেরত আনার ইস্যু, এটাই আজকের প্রথম আলোচনা। পররাষ্ট্র সচিব বলেছেন শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানো আন্তঃমন্ত্রণালয় ইস্যু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। উচ্চ পর্যায় থেকে নির্দেশনা পেলে তাকে ফেরানোর উদ্যোগ নেবে মন্ত্রণালয়। উপদেষ্টা আসিফ মাহমুদ আসার কথা বলেছেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত পাঠাবে ভারত। প্রথম প্রশ্নটাই আমি যেতে চাই ফয়েজ আহমদের কাছে। সচিব উচ্চ পর্যায়ের নির্দেশনা বলতে কি বুঝিয়েছেন? সচিব উচ্চ পর্যায়ের নির্দেশনা বলতে কি বুঝিয়েছেন, এটা সচিবকে যদি আপনাদের কোনো প্রতিবেদক জিজ্ঞেস করতে ভালো হতো। তবুও আমি যতটুকু বলতে পারি, সরকারের উচ্চ পর্যায়ে থেকে এখন পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত আনা বা শেখ হাসিনার বিচার, এটা শেখ হাসিনার বিচারটা হচ্ছে আমাদের কমিটমেন্টের একটা বড় অংশ। তো বিচার প্রক্রিয়াটা কেমন হবে, তাকে ফেরত আনার বিষয়ে উনি মাঝে মাঝে বলছেন উনি নিজেই নাকি চট করে চলে আসবেন। তো বাংলাদেশের মানুষও উনি আসুক এটা প্রত্যাশা করেন। সরকারেরও যত আইনি কাঠামো বা আইনিভাবে যতটুকু সাপোর্ট পাওয়া যায়, ইন্টারন্যাশনাল ল, দুই দেশের মধ্যেকার বন্দি বিনিময় চুক্তি, সব মিলিয়ে এটা একটা বিচারিক প্রক্রিয়ার বিষয়। এখানে উচ্চ পর্যায়ে বলতে সরকারের উচ্চ পর্যায়ে হতে পারে, উচ্চ পর্যায়ে বলতে আদালতের বিষয়েও হতে পারে, আমার যেটা ধারণা। তবে সরকার এই বিষয়ে খুবই আন্তরিক যে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা উচিত। কারণ জুলাই আগস্টে যেভাবে শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে এই দেশের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, সেটার বিচার যদি না হয় এই দায় কেউ শোধ করতে পারবে না। আসলে সেক্ষেত্রে আরেকটা বিষয় আছে, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলা হচ্ছে। এখানে এই রাজনৈতিক সিদ্ধান্তটা বলতে আমরা আসলে কি বুঝবো? এখানে একই সঙ্গে প্রধান উপদেষ্টা রাজনৈতিক একটি ঐক্যের কথাও বলেছেন এবং সেই প্রক্রিয়াটা কিন্তু চলছে। এখানে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়টা কি? অনেকে এক ধরনের কনফিউশনে আছেন যে এই জন্য কি রাজনৈতিক সরকারের দরকার আছে কিনা, এমন এই জায়গাটাকে একটু ক্লিয়ার করবেন কিনা? দেখুন, রাজনৈতিক আমাদের এখানে রাজনীতির বাইরে কিছুই নয়। আপনি যেই রাজনৈতিক সরকারের দরকার আছে কিনা যেটা বলছেন, সম্ভবত আপনি সেটাকে দলীয় সরকার বোঝাচ্ছেন। দলীয় সরকারের দরকার আছে কিনা, কোনো সরকারই রাজনীতির বাইরে নয়। এই সরকারটা একটা রাজনৈতিক আউটকাম। সো রাজনৈতিক সরকার এক জিনিস, দলীয় সরকার হয়তো আপনি বোঝাতে চেয়েছেন। আর রাজনৈতিক যে সিদ্ধান্তের বিষয় বলছেন, সেটা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা কি প্রক্রিয়ায় প্রতিটি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপে এই সরকার মনে করে সকল রাজনৈতিক দল এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে সকলের সঙ্গে সমন্বয় করে একটা ঐক্যের ভিত্তিতেই বাংলাদেশ পরিচালনার এখন সময়। সে কারণে হয়তো রাজনৈতিক সিদ্ধান্তের কথা বলেছেন। আচ্ছা, আরেকটা বিষয়, সেটি হচ্ছে বন্দি বিনিময় চুক্তির বিষয়টি। যেহেতু উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি আসার কথা বলেছেন, বন্দি বিনিময় চুক্তি তো আছে, মামলাও হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে এবং সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এর পরের আসলে কি হয়নি তাহলে এখনো পর্যন্ত? বিচারিক প্রক্রিয়াটা শুরু হয়েছে, বিচার হবে, আদালতের নির্দেশনা আসবে, দুই দেশের মধ্যে প্রয়োজনীয় আলোচনা হবে। এটা আসলে হুট করে ওভারনাইট হয়ে যাওয়ার মতো কোনো বিষয় না এবং কোনো অস্বচ্ছ প্রক্রিয়া নয়। প্রতিটি প্রক্রিয়ায় জনগণের সামনে পরিষ্কার হচ্ছে এবং প্রতিটি পদক্ষেপ পরিষ্কার হবে ধীরে ধীরে। তার শেখ হাসিনার বিচারটা কত দ্রুত এবং কিভাবে অগ্রসর হচ্ছে, নিশ্চয়ই এটা এখনও সঠিক লাইনে আছে বলে আমি মনে করি। দুই দেশের মধ্যে আলোচনা হবে বলছিলেন। আমরা মাহমুদা হাবিবার কাছে যেতে চাই। দুই দেশের মধ্যে আলোচনার যে ইস্যুটি এসছে, সেখান থেকে যদি আমরা বলি, সম্প্রতি দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক শেষে ফিরে গিয়ে ভারতের যিনি পররাষ্ট্র সচিব এসেছিলেন বিক্রম মিশ্রি, তিনি আনুষ্ঠানিকভাবে যেটি বলেছেন, আজ আমরা যেটি জানলাম, সেটি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা ভারত অনুমোদন করে না। তবে ঢাকা তাকে বলেছিল ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য সমালোচনা এদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই মেসেজটি তাকে দিয়েছিলেন। তারপরও শেখ হাসিনা থেমে নেই।
সেক্ষেত্রে ভারতের আনুষ্ঠানিক বক্তব্য আর শেখ হাসিনার কার্যক্রমে এক্ষেত্রে কোনো মিল পাচ্ছেন কিনা? একই সঙ্গে আমি যে প্রশ্নটির জায়গাটিতে আসছিলাম যে দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতি কি কিছুটা এগিয়েছে বলে আপনি মনে করছেন কিনা, অথবা এই সময়টাকে আসলে একটু জাজ করবেন? ধন্যবাদ আপনাকে। ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর এবং সেই যে কথাবার্তা যেগুলো হয়েছে, আমরা প্রত্যেকেই দেখেছি, বাংলাদেশের স্ট্যান্ড দেখেছি এইবার। বেসিক্যালি ভারতের সাথে বাংলাদেশের যে নতজানু পররাষ্ট্রনীতি, এটা থেকে বেরিয়ে এসে যা আশা করে বাংলাদেশের মানুষ, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ঠিক সেইভাবেই তাদের সাথে পররাষ্ট্র সচিবের সফরটাকে সেইভাবে হ্যান্ডেল করেছেন। এবার আসি ওনার যে অফিসিয়াল বক্তব্য। দেখুন, অফিসিয়াল বক্তব্য কূটনৈতিক কারণে অনেক ধরনেরই হয়, কিন্তু যখন 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন এবং একেবারে মানে তার কি বলে এটা সপরিষদ পালানো বলবো আমি এটাকে, সপরিষদ পালিয়ে যাওয়ার পরে উনি আশ্রয় পেলেন ভারতে। সেখানে একটা সাধারণ সময়সীমা থাকে, যতদিন কূটনৈতিক নর্মের আন্ডারে থাকা যায়। সেই সময়সীমাটা পার হলো, তার পাসপোর্ট রিজেক্ট হয়ে গেল। ঠিক কোন স্টেটাসে উনি যে এখন ওই দেশে আছেন আমরা কিন্তু সেটা জানি না। দ্বিতীয়ত, সেই দেশে বসে আপনি টোটাল লজিস্টিক্স ইউজ করছেন, আপনি বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্য একেবারে এমন না যে 15 দিনে একবার দিচ্ছেন, আপনি নিয়মিতভাবে বক্তব্যগুলো প্রচার করছেন। সেইটা একটা দেশের আপনার ওই স্ট্রাকচারাল কাঠামো ব্যবহার করতে হচ্ছে না। সেই জন্য উনি যেই জায়গায় থাকুন তার তো অ্যাক্সেসগুলো আছে, আর ভারত সরকার অনুমোদন করেন না, অথচ তিনি করছেন কিভাবে? তাহলে কিভাবে? এই ধরুন, এখন পর্যন্ত শেখ হাসিনা মামলা তো কেবল চালু হয়েছে, সম্ভবত টবি ক্যাডমান যে আজকেই বোধহয় উনি ওইটা নিয়ে কিছু আলোচনা করছিলেন, আমরা গতকালকে জি আইনজীবী তাজুল ইসলামের কথা আমরা শুনেছি, এবং তার অনুপস্থিতিতেই বিচারিক কার্যক্রম চালানোর একটা কথা আসে। কখন এসেছে জানেন? এইখানে ইন্টেনশন অ্যান্ড অ্যাকশন দুটো ডিফারেন্ট থিং। আপনি এখন পর্যন্ত, যদিও আমরা যে মানে সর্ব অর্থেই চাই যে আমাদের বন্ধু মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের যেন একটা সম্মানজনক ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ থাকে, কিন্তু এখনও পর্যন্ত তাদের পত্র পত্রিকা, তাদের প্রচারণার ধরন, তাদের কথোপকথন, এমনকি সাম্প্রতিক সময়ে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে ধরনের আহ্বান জানিয়েছেন, এগুলো কোনোটাই আসলে তাদের বক্তব্যের সাথে তাদের ইন্টেনশন তো আসলে মিলছে না। ডিপ্লোম্যাটিক বক্তব্য সবসময় এক ধরনের হয় আর কাজ আরেক ধরনের হয়। আমি একটা ছোট ঘটনা আপনাকে বলি, যে ওই বিক্রম মিশ্রের যখন মিটিং ছিল, সেখানে উনি একবার বললেন যে গত মাসে যে কোনো সময়ের চেয়ে আমরা দ্বিগুণ ভিসা দিয়েছি, এবং বললেন যে আরও আমরা এটা বাড়াবো। কিন্তু বাস্তবে যখন আমরা খোঁজ নেই, কেউ আগ্রহী নয়। আমি 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 দোয়া করি এবং আমি চাই, আমার আগ্রহ যেন বাংলাদেশের জনগণ বাংলাদেশে চিকিৎসা নেন, কিন্তু চিকিৎসা প্রার্থী বহু মানুষের কাছে আমি শুনেছি, কারো কাছে শুনিনি ভিসা পেয়েছে। এই যে কথা বলা এবং কাজ করা দুটো ভিন্ন জিনিস। এটা আমরা যেটা ধরে নিচ্ছি আইস ব্রেকিংয়ের একটা স্টেপ হিসেবে বিক্রম মিশ্রী এসেছেন। আইস ব্রেকিং কেবল শুরু হয়েছে। আর বন্দি বিনিময় চুক্তি যেটা বলছেন, সেটা কিন্তু আসলে যে দেশ বন্দি দেবে, মানে বন্দিকে ফেরত দেবে, তার ইন্টেনশন ম্যাটার করে এবং ভেরি ভেরি স্ট্রংলি ম্যাটার করে। এখানে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বা যেই ধরনের পারস্পরিক যেই ডিপ্লোম্যাটিক যেই রিলেশনশিপ মানে তার প্রতিবেশী দেশের সাথে বিশ্বজুড়ে আছে, সেই অনুযায়ী তো সাবেক প্রধানমন্ত্রী মানে পলাতক প্রধানমন্ত্রী দেশে থাকারই কথা না, তার তো থাকার কথা আমাদের দেশে। কিন্তু সব ধরনের লজিস্টিক্স, সব ধরনের আপনার প্রচার মাধ্যমের, সব ধরনের প্রোপাগান্ডা তাকে যখন সাপোর্ট করে, তখন আসলে কতটুকু এই কথার উপর আস্থা রাখা যায়। যেটা বললেন আমার প্রথম বক্তা সম্মানিত সাংবাদিক ভাই যেটা বললেন, আমি তার সাথে একমত যে এটা কিন্তু ইটস এ ভেরি মানে টাফ জব। এটা ভারতের সাথে, অ্যাটলিস্ট ভারতের সাথে, যেহেতু ভারত এখন পর্যন্ত আমাদের এই প্রতিবেশী দেশটি এখন পর্যন্ত মানে যেই গত সরকারের কথা বলছি, তারা এই দেশের জনগণের সাথে কোনো সম্পর্ক কিন্তু বিল্ড আপ করেইনি। করেছিল একটা পার্টির সাথে যখন সম্পর্ক বিল্ড আপ করে, সেই পার্টি প্রধানকে যখন তারা শেল্টার দেয় এবং তাদের সমস্ত মানে পালিয়ে যাওয়া লোকজন সহ, আপনি তো দেখেছেন অসংখ্য ভিডিও রিলিজ হয়েছে ভারতের বিভিন্ন স্থানে, আমাদের যারা দাগী আসামি, যারা একদম সরাসরি হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিলেন, সেই লোকদের ভিডিও আমরা যখন দেখি, মানে আস্থা কীভাবে আসে? দ্বিতীয়ত, আপনি বোধহয় পড়েছেন গতকালকে বা আজকে দেখলাম যে
অবৈধ বাংলাদেশিদের ধরতে তারা একটা আটক প্রক্রিয়া চালিয়েছে। বাংলাদেশে এখন যারা আছেন শেখ হাসিনার সঙ্গে যারা গিয়েছেন সকলে এখন অবৈধ, কারণ তাদের কারো পাসপোর্ট কিন্তু আর নাই। ইনাদের স্বাভাবিক যে পাসপোর্টের মেয়াদ এটা উত্তীর্ণ হয়ে গেছে এবং ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে এমন কোনো ঘোষণা দেয়নি, তার মানে হচ্ছে তারা অবৈধ। এই অবৈধ বাংলাদেশিদের একজনকেও তারা পায়নি। তো এই যে এই কথাটা কতটুকু বিশ্বাসযোগ্য সেটা নিয়েও ওনারা যখন বসে থেকে ওখানে বসে থেকে আমাদের দেশে কোথায় কোন কোনায় কি ঘটছে তার বিশাল স্টোরি করতে পারেন, ফেক স্টোরি, সারাক্ষণ ব্যস্ত থাকেন, তাহলে অপরাধী ধরবেন কোথা থেকে? অপরাধী তো প্রশ্রয় দিয়ে রেখেছেন তারা। এক কথায় বলবেন আইস ব্রেকিং যেটা শুরু হয়েছে আপনি বলছিলেন, এই আইস ব্রেকিংটার উপর আস্থা রাখতে পারছেন না, আর সেটাও আপনি আমি আস্থা রাখতে পারছি না এটা বলিনি। আমি বলছি আইস ব্রেকিং এর উপরে ভরসা করে সব কথা এখন বলার সুযোগ নাই। আইস ব্রেকিং শুরু হওয়া মানে কি জানেন? আইসটাকে মেল্ট হতে দিতে হবে, এরপরে ওয়ার্ম হতে হবে, দেন এসব রিলেশনশিপ বিল্ড আপ হবে। এটা প্রসেস, এটা এমন না যে আইস ব্রেক হলো। কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে? অবশ্যই 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 অবশ্যই। এটা বর্তমান বিশ্বে জিওপলিটিক্স যেখানে মানে এক্সিস্ট করে সেখানে টুডে আর টুমরো ওয়ার্ম আসতেই হবে এবং একটা মানে হেলদি রিলেশনশিপ আসতেই হবে প্রতিবেশী দেশকে। সেই ক্ষেত্রে আশাবাদের কথা আছে। উমামা ফাতেমা, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রথম এবং সবচেয়ে জোরালো শক্ত দাবিটা ছিল শিক্ষার্থীদের। সেই জায়গা থেকে অনেকটা সময় গিয়েছে, মামলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যদিও যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের একটা বড় অংশই কিন্তু নেই অথবা তাদেরকে পাওয়া যাচ্ছে না। সেই জায়গা থেকে যদিও আমরা এই বিষয়টাতে পরে আসবো, সেখান থেকে আজকে আপনি যে আসলে অবস্থানটা দেখছেন, শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে যে আলোচনাগুলো হচ্ছে অথবা যেটা বলা হচ্ছে উচ্চ পর্যায়ের নির্দেশনার দরকার, রাজনৈতিক সিদ্ধান্তের দরকার, এরপর মিনিস্ট্রি কাজ শুরু করবে, এটা শুনে আসলে আপনার কি বলতে ইচ্ছা করছে? গত কিছুদিন আগেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথাটি বলেছিলেন যে যখন বিচার প্রক্রিয়া শেষ হবে তখন ওনারা যারা আসামি আছে তাদেরকে আনার প্রক্রিয়াটা শুরু করবেন। তখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু সরাসরি বলেছিলাম যে এটা তারা শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং সেটা গণহত্যা করে পালিয়ে গেছে এবং তাদের যারা লেসপেন্সার সারা বাংলাদেশ ব্যাপী ঘুরে বেড়াচ্ছে সেই মানুষগুলো তো এখনও অবাধে নানানভাবে তারা আমলাতন্ত্রের মধ্যে ফাংশনাল, তারা কিন্তু পুলিশের মধ্যে ফাংশনাল এবং তারা তাদের কাজ করে যাচ্ছে। শুধুমাত্র তাদের হয়তো এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে বদলি হয়েছে বা পুলিশের ক্ষেত্রে এক থানা থেকে আরেক থানাতে বদলি হয়েছে। তার মানে নানানভাবেই কিন্তু শেখ হাসিনা যারা দোষর তারা দেশের মধ্যে কিন্তু কাজ করে বেড়াচ্ছে। বা আপনি স্থানীয় পর্যায়ে গেলেন, এই গণহত্যাকে কেন্দ্র করে যে ধরনের আসলে মামলা বাণিজ্য হয়েছে সেই মামলা বাণিজ্যকে ঠেকানোর জন্যও কিন্তু সরকারের পক্ষ থেকে প্রপার উদ্যোগ দেখা যায়নি। এখন আমরা কিন্তু ইভেন যখন আমাদের আইসিটির সাথে কথা হয়েছিল তখন আইসিটির পক্ষ থেকে আমাদেরকে এই একটা আশ্বাস দেওয়া হয় যে স্থানীয় পর্যায়ে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোর ব্যাপারে তারা ব্যবস্থা নেবে এবং এই মামলাগুলো যাতে যারা প্রকৃত আসামি তারাই যাতে সাজা পায় এবং এটাকে কেন্দ্র করে যাতে বাণিজ্য করা না যায় সেই ব্যাপারে তারা ব্যবস্থা নেবে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আইসিটির পক্ষ থেকে আমরা ওই ধরনের কোনো উদ্যোগ দেখিনি যে স্থানীয় পর্যায়ে মামলা বাণিজ্যগুলো ঠেকানোর জন্য তারা আসলে কী ব্যবস্থা নিচ্ছে। এবং সরকারের পক্ষ থেকে সরকার অবশ্যই এখানে একটা দ্বিপাক্ষিক বিষয় যে যেহেতু আমাদের যে পলায়নপর মানে যিনি পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী, উনি যেহেতু এখন ভারত আরেকটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের মধ্যে আছেন, তাকে নিয়ে আসার নিশ্চয়ই একটা প্রক্রিয়া আছে। কিন্তু সেই প্রক্রিয়া অবশ্যই এখানে জনগণের অবশ্যই এখানে এই প্রক্রিয়াটা শুরু করাটা এখনই দরকার, কারণ যখন তার প্রক্রিয়া শুরু করবেন তার হয়তো আরও বেশি সময় লাগবে। এটা তো একটা প্রসেস ধরে হচ্ছে একটা সে ফেরত আসবে দেশে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে দেখছি যে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু অনেক বেশি লেংদি হয়ে যাচ্ছে। যেটা তার করার কথা ছিল আজকে থেকে 3 মাস আগে, সে কাজটা তারা শুরু করছে আজকে গিয়ে। বা সেই জায়গা থেকে হচ্ছে আমাদের ছাত্ররা আমরা কিন্তু বারবার এই বিচারের জায়গাটা তুলে আনছি যে কোনো মুহূর্তে আসলে এখনই আসলে আমাদের কিন্তু বিচার প্রক্রিয়ার মধ্যে ঢুকতে হবে, কারণ না হলে সরকার পরে গিয়ে খুব বেশি সময় পাবে না। আর যে ধরনের মামলা বাণিজ্য একদম স্থানীয় পর্যায়ে হচ্ছে সেই মামলাগুলো যদি ঠিকঠাক মতো আপনার রফা দফাও করতে হয় তাহলে তো মনে হয় আপনার 20 বছর চলে যাবে। এই যে প্রক্রিয়ার মধ্যে আসলে মামলাগুলোর কি বলা যায় প্রক্রিয়াটা চলছে। তো সেই সব মিলে আসলে সরকারের এই আওয়ামী লীগ এবং তার দোসরদের যে বিচার সেই বিষয়টা নিয়ে আরও স্পষ্টভাবে আরও ধরে কাজ করতে হবে। কারণ আওয়ামী লীগ তো শুধুমাত্র এখানে যে শেখ হাসিনা পালিয়ে গেছে তাদের বিষয় না, আওয়ামী লীগের পুরো একটা কাঠামোগতভাবে কিন্তু তারা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে এবং এই কাঠামোর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত তাদের লোকজন ফাংশনাল আছে এবং এই লোকগুলোকে আসলে ধরতে হবে। তারা যে ইনস্টিটিউশনগুলোকে নানানভাবে ডিসফাংশনাল করে রাখছে এবং আমাদের দেশটাকে তারা মনে হয় যে এই বিলম্বটার পিছনে এই রয়ে যাওয়া মানুষগুলোর কোনোভাবে আছে। হ্যাঁ অবশ্যই, এটা তো সরকারের পক্ষ থেকেও নানানভাবে দাবি করা হয়েছে যে এই যে শেখ হাসিনা যারা দোসর তারা যে সরকারি বিভিন্ন পদের মধ্যে এখনো শপথে বহাল আছে, একই সাথে আপনি পুলিশে গেলেও তারা কিন্তু তাদের পদে বহাল আছে, শুধুমাত্র
বদলি হয়েছে, ওই মানুষগুলোর ব্যাপারে যে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাদেরকে যে গ্রেফতার করা হচ্ছে না, এমনকি মামলা রিজু করার সময়ও দেখা যাচ্ছে থানার ওসি এসপি তাদের নাম কিন্তু সেখানে ইনক্লুড করা যাচ্ছে না। এরকম একটা পরিস্থিতিতে সরকারি একটা দিক নির্দেশনা দেওয়া উচিত ছিল যে আপনারা কি কি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে যখন গণহত্যা পরবর্তী সময়ে এই সরকার ক্ষমতায় এলো, তাদের তো কিছু জায়গায় আসলেই হাত দেওয়া দরকার ছিল সবার প্রথমে, যে একটা স্থানীয় মানুষ যে একদমই জেলা পর্যায়ে মানুষের কাছে পর্যন্ত যাতে একটা দিক নির্দেশনা থাকেন যে আপনারা এই প্রসেসের মাধ্যমে হচ্ছে মামলা দিবেন। কিন্তু সরকারের পক্ষ থেকে যেহেতু কোনো প্রক্রিয়া মানে একটা প্রসেস বলা ছিল না, মানুষ কিন্তু সবাই যার যার মতো করে এখানে মামলা দিয়েছে এবং মামলাগুলোকে প্রচুর অপব্যবহার করা হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, যার ফলাফল হিসেবে আমরা দেখছি যে একটা খুবই বিতিকিচ্ছিরি অবস্থায় স্থানীয় পর্যায়ে মামলাগুলোকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এটার তো একটা সুরাহা করাটা খুব বেশি জরুরি। তার মানে শুধুমাত্র এখানে যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের যেমন এখানে আনার একটা দ্রুততম সময় ব্যবস্থা করতে হবে, একই সাথে দেশের ভিতরে যারা আছে বিভিন্ন জায়গায় শপথে বহাল আছে এবং গণহত্যার সাথে নানানভাবে জড়িত এই মানুষগুলোকে অ্যাকুমুলেট করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সাথে গত 15 বছরে নানানভাবে যারা হচ্ছে শেখ হাসিনার এখানে দুর্নীতি, একই সাথে স্বজনপ্রীতি, আপনার এখানে লুটপাট সব কিছুর সাথে যারা জড়িত ছিল তারা তো এখনো পর্যন্ত নানানভাবে কর্মরত আছে। আমাদের ব্যবসায়িক গোষ্ঠীগুলো এখনো পর্যন্ত ফাংশনাল আছে। তাদেরকে তো আসলে এখানে কনভিক্ট করা, তাদেরকে ধরা, এটা তো অনেক বেশি জরুরি। সরকারের পক্ষ থেকে যখন শক্ত হাতে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে তখনই শুধুমাত্র এই পুরো বিচার প্রক্রিয়াটা তারা সম্পন্ন করতে পারবে। শক্তভাবে ব্যবস্থার কথা বলছিলেন। আমি ফয়েজ আহমেদের কাছে আরেকবার আসতে চাই। আজকে আরেকটি আপডেট আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উষ্মা প্রকাশ করেছেন এবং তারা একটি নির্দেশনাও দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই জবাবটা আদালতকে জানায়। সেটি হচ্ছে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও কি করে পালিয়ে গেলেন সবাই। সেই ক্ষেত্রে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড একটি বিষয় তো থাকেই। উমামাও যে কথাটা বলছিলেন, এই সব কিছু মিলিয়ে পুলিশ আসলে কি উত্তরই বা দিবে, অথবা আসলেই কি তাদের ধরার জন্য কোনো কাজ কি চলছে, অথবা তাদেরকে বিচারের আওতায় আনার জন্য কোনো কাজ কি চলছে মনে হচ্ছে? দেখুন, যে কোনো অভিযোগকে ধরেই অস্বীকার করা এক ধরনের, আমি মনে করি, স্বৈরতান্ত্রিক প্রবণতা। আমরা এটার মধ্যেই ছিলাম। তো অস্বীকার করার কোনো সুযোগ নেই যে এখানে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হওয়ার আগেই বা পরেও অনেকে পালিয়ে গেছে, এটা সত্য। আর আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেশ কিন্তু 3 দিন সরকার ছাড়া ছিল। সেই সময়টায় কারা পালিয়ে গেছে, তারপরে কারা পালিয়েছে, এটা সুনির্দিষ্ট কোনো তথ্য এভাবে জানা যাচ্ছে না হয়তো। সেক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ এভাবে করা যাচ্ছে না। তবে এই যে পালিয়ে যাওয়া বা ধরতে না পারা, এর পেছনে তো আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছেন। সরকার গঠনের পরপরই আমি যদি বলি যে প্রথম চ্যালেঞ্জ কী ছিল আসলে, পুলিশকে মাঠে নামানো, পুলিশকে থানায় ফেরানো। সেই লড়াই সংগ্রামের দিনগুলিতে আপনারা দেখেছেন যে কীভাবে হয়েছে। তারপরেও এটা খুবই সত্য যে যারা এত বেশি অন্যায় এবং জুলুমের সঙ্গে সম্পৃক্ত, তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আরও তড়িৎ ব্যবস্থা হওয়া উচিত ছিল। সেটা নিয়ে আমাদের পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে কথা বলা হয়েছে। তারা নানান কারণে নানান অন্যায় অপরাধের জন্য নিজেদের ক্ষমা চেয়েছে। আজকে র্যাবও কথা বলেছে, ডিএমপি কমিশনারও কথা বলেছে। তো একটা জিনিস দৃশ্যমান বা যেটা আসার বিষয়, সেটা হচ্ছে সবাই আগের তুলনায় আরও বেশি ফাংশনাল হওয়ার জন্য নিজেরাই চেষ্টা করছে। সরকারের দিক থেকে নানান ধরনের মোটিভেশন এবং নানান ধরনের নির্দেশনা তো অফকোর্স আছে, কাজ হচ্ছে, কাজগুলি সামনে এগোচ্ছে। আশা করা যায় খুব অল্প সময়ের মধ্যে এগুলি আরও বেশি গতি পাবে। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এসেছেন, আপনাকে স্বাগত। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার যে বিষয়টি, আজকে বেশ কিছু আপডেটও হয়েছে, আপনি জানেন নিশ্চয়ই। সেই জায়গা থেকে আমরা সবার সাথেই ডিসকাস করছিলাম, আশাবাদের কথাও আছে, কিন্তু আবার একটি কনফিউশনের জায়গাও আছে। আদৌ কি সম্ভব, এই ধরনের একটি প্রশ্ন আসছে। আপনি নিজেও একজন আইনজীবী, একটু বলবেন প্রক্রিয়াটা কি হতে পারে এবং যা হচ্ছে, যদিও উমামা বলছিলেন যে দেরি হয়ে যাচ্ছে, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। গণ অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতায় বাংলাদেশ আছে, তার ভিতরে বিচার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু আমাদের ইতিহাস থেকে এটা মাথায় রাখতে হবে যে রাষ্ট্র ভেঙে পড়লে কিন্তু অনেকগুলো অগ্রাধিকার তৈরি হয় নতুন করে। 1971 সালেও বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো এভাবে ভেঙে যায় নাই। সেখানেও আপনার নির্বাচনও কিন্তু একটা হয়েছে। পাকিস্তান সরকার কিন্তু একটা গভর্নমেন্টও ফর্ম করেছে জুলাই আগস্টে, যারা আগে নির্বাচিত ছিল, কিছু উপনির্বাচন দিয়েছে মিলায় ঝিলায়। সেই বাংলাদেশ রাষ্ট্রে আপনার কয়েকদিনের জন্য সরকার ছিল না, সহ আলোচক কারেক্টলি পয়েন্ট আউট করেছেন। বাংলাদেশ রাষ্ট্রে গত 16 বছর যে ইনস্টিটিউশনাল ব্রেকডাউন হয়েছে, এটা আনপ্রেসিডেন্টেড। এই জায়গা থেকে রাষ্ট্রকে রাষ্ট্র আকারে হাজির করবার যে জায়গাটা, এই লড়াইটা কিন্তু খুব জটিল একটা জায়গা।
প্লাস হচ্ছে দেখেন যে 16 বছরের বঞ্চনাগুলো সাডেনলি পৃথিবীর প্রত্যেকটা অভ্যুত্থান এবং বিপ্লবের পরে যেটা হয়, এটা এই বঞ্চনা না পাওয়ার একটা আকাঙ্ক্ষার সাগর তৈরি হয়, এবং সেটা রাইটলি তৈরি হয়েছে। বাংলাদেশের কোটি কোটি মানুষের অনেকগুলো চাওয়া পাওয়াগুলো ন্যায্যতার ভিত্তিতে কোথাও কোথাও স্যাবোটাজ হচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছি। সেগুলোর মধ্য দিয়েই কিন্তু এটা সামনে আসছে। এবং রাষ্ট্র আকারে আমরা কত দুর্বল, আমাদের প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজ দুটোই দেখেন। যদি স্যাম্পলিং করেন, দেখেন যে একটা চিরকুটে লেখা ছিল যে অমুক দিন সকালে শাহবাগে আসলে পরে 50,000 টাকা দেয়া হবে, এবং বাস বোঝাই করে করে শত শত মানুষ শাহবাগে এসছেন, আসতে চেয়েছেন, 1 লাখ থেকে 1 কোটি ছিলেন, টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে। তাহলে যেই রাষ্ট্রের মানুষ একটা চিরকুটকে বিশ্বাস করে বিভিন্ন জেলা থেকে, চাঁদপুর, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ থেকে বাস বোঝাই করে করে ঢাকাতে এসছেন কেন? 50,000 টাকা, 1 লাখ টাকা পাবেন এই শর্তে। সেই রাষ্ট্রটা কিভাবে ফাংশন করবে? এই রাষ্ট্রের জনগণ কোন লেভেলে আছে? এই রাষ্ট্রে আপনার নাগরিক আছে কিনা? যেই রাষ্ট্রে আপনার নাগরিক নাই, যেই রাষ্ট্রে আপনার প্রতিষ্ঠান নাই, তার আগের দিন রাত থেকে ফেসবুকে লেখালেখি হচ্ছে যে পরের দিনে এরকম হবে, বাস বোঝাই করে লোকজন যাবে, এটা সেটা হচ্ছে, চিরকুট, অহিংস গণ অভ্যুত্থান, হাবিজাবি লেখা আসতেছে। আমাদের এজেন্সিগুলো কোথায় ছিল? তাহলে বাস্তবতাটা বোঝেন যে আমার ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই, এই যে অল দ্য ফোর্সেস, তারা আমাদেরকে গুমখুন করবার সময় তো অনেক অ্যাক্টিভ ছিলেন। ওনারা হাজার হাজার মানুষকে নাই করে দিয়েছেন, গণকবর দিয়েছেন, 40 হাত নিচ থেকে নাকি বিএনপি জামাত খুঁজে বের করে ফেলবেন ওনারা, এই ধরনের কথাবার্তা তো ওনারা শুনেছি। একটা চিরকুট দিয়ে লোক আনতেছে ঢাকা শহরে ভরায় ফেলবে, এইটা ওনারা খবর পান নাই। তাহলে বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখন পর্যন্ত 80+ স্যাবোটাজ হ্যান্ডেল করেছে। আনসার লীগ থেকে শুরু করে এই রিক্সা শ্রমিক, ব্যাটারি চালিত রিক্সা থাকবে কি থাকবে না, মানে ভেরি ক্রুশাল ক্রিটিক্যাল দাবি, কোনো সন্দেহ নাই, যার যার জায়গা থেকে এগুলো গুরুত্বপূর্ণ দাবি। কিন্তু দাবিগুলো প্রেজেন্ট করা, দাবিগুলোর সংগঠক যারা ছিলেন তাদের ব্যাকগ্রাউন্ড দেখে মনে হয়েছে এগুলো পরিকল্পিত দাবি। অতএব ন্যায্যতা এবং স্যাবোটাজের মাঝখানে এগুলোকে ডিল করতে হয়েছে। একটা দুইটা অপ্রীতিকর ঘটনা ছাড়া কিন্তু এখন পর্যন্ত মৌলিক মোটা দাগে মিথ্যা মামলা দেওয়া, পুলিশ দিয়ে হয়রানি করা, লাঠিচার্জ করা, খুন গুম করা কোনো কিছু হয় নাই। কিন্তু গত 4 মাসে 2 জন শ্রমিক মিরপুরে মারা গেছেন, সেটাও সরকারের ভুল ত্রুটির কাছে না, এটা গভর্নেন্সের প্রবলেম, পুলিশিংয়ের প্রবলেম। তো সেই জায়গাতে বুঝতে হবে যে রাষ্ট্র তো রাষ্ট্র নাই, আপনি কার কাছে এত কিছু আশা করছেন? এরপরে হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনি কোন লেভেলে বিদেশি যে শক্তি আছে এবং তাদের যারা ফ্রেন্ডস আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, তাদেরকে আপনি কালেকটিভলি ফেস করতে হচ্ছে। এই যে সংখ্যালঘু নির্যাতনের গল্প গত কয়েক মাস থেকে আমরা দেখতে পাচ্ছি, সার্টেনলি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ইস্যুজ আছে, কিন্তু সেটা অধিকারের জায়গা। বাংলাদেশে শুধু হিন্দুর জমি দখল হয় না, বাংলাদেশে মুসলমানের জমিও দখল হয়। বাংলাদেশে শুধু হিন্দুর মেয়ে ধর্ষিত হয় না, মুসলমানের মেয়েরাও ধর্ষিত হয়। বাংলাদেশে শুধু হিন্দুর বাড়ি ঘর, দোকানপাট, ব্যবসা বাণিজ্য জ্বালায় দেওয়া হয় না আগস্ট মাসে, মুসলমানদেরও হাজার হাজার বাড়িঘর জ্বালায় দেওয়া হয়েছে। কিন্তু আমরা কি পড়ছি? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কী ধরনের রিপোর্ট তৈরি করছে, সিনেট হিয়ারিংয়ে কী ধরনের রিপোর্ট প্রেজেন্ট করা হচ্ছে, এখানকার অ্যাম্বাসিগুলোতে, মানবাধিকার সংগঠনগুলোতে দেওয়া হচ্ছে, ব্রিটিশ পার্লামেন্টে অল পার্লামেন্টারি কমিটি অন বাংলাদেশে যে বিতর্ক তারা ইনিশিয়েট করেছে, সেখানে তারা এই রিপোর্ট তৈরি করেছে। কমনওয়েলথ অফিস থেকে যে বাংলাদেশে প্রতিবেদন তৈরি করা হয়েছে, হিউম্যান রাইটস রিপোর্ট, সেখানে যে মিথ্যাচার দেখলাম। তো এই যে ইন্ডিয়া ব্যাকড, বিজেপি ব্যাকড যে বলয়গুলো আছে, ইন্ডিয়ান ডায়াসপোরা আছে, বিজেপির থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, এইগুলোও কিন্তু আমাদেরকে ফেস করতে হচ্ছে। আবার উল্টা দিকে দেখেন, রাষ্ট্র আকারে এগুলোকে লোকালি ফেস করার দায়িত্ব হচ্ছে আমাদের অ্যাম্বাসিগুলোর। ওখানে কারা দায়িত্ব পালন করছে? অধিকাংশ অ্যাম্বাসিতে যারা স্টাফস আছেন তারা গত 16 বছরের কোনো না কোনো ফর্মের বেনিফিশিয়ারি। এখন রাষ্ট্রের 12 লক্ষ স্টাফ আছে, 12 থেকে 13 লক্ষ, এর ভিতরে 80% হচ্ছে কোনো না কোনো ফর্মে গত রেজিমের বেনিফিশিয়ারি। এখন আপনি কি করবেন? মানে আপনি ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের ডিলেমাটা দেখেন যে আপনি যদি রাষ্ট্রকে যে আমার এক্সপেকটেশন, আমার গণ অভ্যুত্থানের এক্সপেকটেশনে যদি মোবিলাইজ করতে চান, তাহলে 80%কে ফালাই দিতে হবে। তাহলে আপনার রাষ্ট্র থাকবে কিনা? ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার 50,000 স্টাফ কিন্তু এদিক সেদিক করেছে, 20,000 লোকের চাকরি খেয়ে ফেলছে। কিন্তু
অদল বদল করা, ওএসডি করা, সাসপেন্ড করা, ট্রান্সফার, এখানে সেখানে ডাম্পিং করা, এগুলো মিলায় কিন্তু 50-60 হাজার স্টাফ তারা এদিক সেদিক করেছেন। এবং এটার কারণে কিন্তু আপনার এখানে কনফিডেন্স লেভেল গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে। তাহলে বুঝতে হবে যে হাসিনা রেজিম বাংলাদেশটাকে কোথায় রেখে গেছে। এটা তো রাষ্ট্র নাই। আমার হিস্ট্রিতে 53 বছরে এই ধরনের রাষ্ট্র আমি কখনো এসব দেখিনি। কারণে কি কনফিডেন্স বেশি পাচ্ছেন শেখ হাসিনা? কনফিডেন্সের জায়গা না, এটা আমি বলবো ডিপ্রেশনের জায়গা। এটা হচ্ছে ইদ্যত পিরিয়ড চলে আর কি, ধরেন শোক পালন করে না, ইসলামী শরীয়তে আছে যে স্বামী মারা গেলে পরে 4 মাস শোক করতে হয়। তো শেখ হাসিনা হচ্ছে এখন আসলে ইদ্যত পিরিয়ড পালন করতেছে। আবার ইদ্যত পিরিয়ডের শরীয়তের নিয়ম হচ্ছে এটা কিন্তু স্বামীর বাড়িতে করতে হয়, উনি ওনার দরগাতে গিয়ে কিন্তু করতেছেন। যেহেতু ওনাকে ইদ্যত পালন করতে হবে, উনি প্লেনে করে গিয়ে মানে বাড়িতে দরগায় চলে গেছেন, দরগায় গিয়ে উনি ইদ্যত পালন করছেন। ইদ্যতের একটা ট্রমা আছে ইদ্যত পিরিয়ডের। আপনি এত বছর একটা লোকের সাথে সংসার করছেন, ভালোবাসছেন, বিদেশে ঘুরতে গেছেন, একসাথে খাইছেন দাইছেন, ফুর্তি করছেন, বাচ্চা কাচ্চা আসছে দুনিয়াতে, এই রকম একটা সংসার আপনার সাডেনলি নাই হয়ে গেছে। তো সেই জায়গাতে দেখতে হবে যে হাসিনার ট্রমা লেভেলটা কোথায়। শেখ হাসিনা, শেখ পরিবার, আওয়ামী লীগের এই যে ল্যাসপেন্সার যেগুলো আছে, যেগুলোর আপনার ইংল্যান্ডের মিটিংগুলোতে দেখলাম, আমি যে চেহারা জুম করে করে দেখেছি, ওরা সবাই ইদ্যত পালন করতেছে। আওয়ামী লীগের পুরুষ মানুষরাও কিন্তু ইদ্যত পালন করতেছে। তো এই যে বাস্তবতা, ওরা আসলে স্যাবোটাজ করার ক্যাপাসিটি নিয়ে এগুলো করছে না। ওরা আসলে শোকে, ডিপ্রেশনে কিন্তু মানুষের একটা কিছু পাগলামি আছে, হিউব্রিস সিনড্রোম বলে। আমাকে এক লাইনে একটু বলবেন কিনা যে বিচারের আওতায় আনা যাবে, আপনি কি আশাবাদী? দেখেন, এটা আমার কাছে বলছে যে বিচার হওয়াটা জরুরি, বিচারের প্রসেসটা ফলো করাটা জরুরি, বিচারটা ন্যায্যতার ভিত্তিতে করাটা জরুরি, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ইনসাফ কায়েম করাটা জরুরি। সেইটা আপনি হাসিনাকে এনে পারেন না এনে পারেন, এটা ফর হিস্টোরিক্যাল পস্টারিটি। আপনার উত্তর প্রজন্মের কাছে যেন আপনি দায়বদ্ধতা থাকে। অন্তর্বর্তীকালীন সরকার অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে, কিন্তু গুরুত্বপূর্ণ কাজ দেখেন 1 নম্বর কাজটা করে নাই। আমরা এখনো শহীদের তালিকা পাই নাই, এবং দেখেন এটা নিয়ে অলরেডি রাজনীতি শুরু হয়েছে। আমরা এখনো দেখতে পাচ্ছি, আমরা শুনেছি বিভিন্ন রাজনৈতিক দল টাকা দিয়ে 2 লাখ 4 লাখ টাকা দিয়ে ওই সাধারণ নাগরিকটাকে, যিনি মারা গেছেন লড়াই করে, তাকে দলের কর্মী বানাচ্ছেন। এবং 71-এর অভিজ্ঞতা, যে চেতনার রাজনীতি আমরা গত 53 বছরে বাংলাদেশে দেখেছি, সেই চেতনার রাজনীতিটা শুরু হবে। সমন্বয়ক হওয়ার চেতনা, মিছিল মিটিংয়ের চেতনা, আন্দোলন সংগ্রামে থাকার চেতনা, তারপরে বাটপাড়ি লুটপাটের চেতনা, এগুলো কিন্তু সব তৈরি হবে। এগুলো কিন্তু মাটির সমস্যা, বিপ্লব পরবর্তী বাস্তবতার সমস্যা। তাহলে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছে, কিন্তু 1-2টা কাজ আমি দেখতে পাচ্ছি না, যেটা 1 নম্বরে করা দরকার ছিল। গণতদন্ত কমিশনের কথা বলেছি, আপনি ট্রমার গল্প শুনতে হবে। তো এই যে 25-26 হাজার মানুষকে আপনি গুলি করছেন, আহত করছেন, ওর জীবনের একটা গল্প আছে, তো লড়াইয়ের গল্প, ওকে আপনি ভেন্টিলেট করবার একটা জায়গা দিতে হবে। তো জি, আমি বুঝতে পেরেছি, আমরা ফিরবো। দর্শক, রাজনীতিতে কোনো বিরতি নেই, ফিরছি কিছুক্ষণ পরেই, আমাদের সঙ্গেই থাকবেন। আবার স্বাগত, ফিরে এলাম রাজনীতির আলোচনায়। যেতে চাই মাহবুবা হাবিবার কাছে, মাহমুদা হাবিবা, দুঃখিত আমি। চিলির সাবেক মন্ত্রী জর্জিও জ্যাকসনের প্রশ্নে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছিলেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলো চাচ্ছে সংস্কার তাদের অধীনেই হোক, সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। আজ লন্ডন থেকে ফিরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাহিদ ইসলামের বক্তব্যকে রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন, এবং এমনটাও বলেছেন রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে এসেছে এবং এখনও করছে। একই সঙ্গে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি বলেছেন উপদেষ্টাদের দ্বিধাবিভক্ত বক্তব্যের কারণে ঐক্যে ফাটল ধরতে পারে, এমন একটা শঙ্কার কথা বলেছেন। নাহিদ ইসলামের ওই বক্তব্য কেন রাজনীতি বিরোধী মনে হচ্ছে? অনেক ধন্যবাদ আপনাকে। এখানে এটা আসলে দুটো, যে কোনো স্টেটমেন্টকে দুভাবে বলা যায়। এক হচ্ছে অরাজনৈতিক, একটা রাজনৈতিক বিরোধী। দেখুন, ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমাদের একটা কথা খুব সুস্পষ্ট, সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদেরও। এটা ভাবার কোনো কারণ নাই যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে যেই যে স্টেক হোল্ডারদের মানে সমন্বিত প্রচেষ্টায় আমরা তার বাইরে। এবং প্রথম থেকে এখন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যতগুলো বক্তব্য দিয়েছেন, আপনি জানেন এখন খুব র্যান্ডামলি প্রায় প্রতিদিনই দিচ্ছেন ডিফারেন্ট ট্রেনিংয়ে, একটা কথা সবসময় থাকে যে কোনো মূল্যে এই সরকার এবং এই দেশকে স্থিতিশীল রাখার প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। সেখানে যখন আপনি সুপরিকল্পিত ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশের
পালিয়ে যাওয়া সরকার এবং সেই সরকারের যে সিস্টেম টিকে আছে দেশের ভেতরে, তারা আত্মরক্ষার খাতিরে যে অরাজকতাগুলো তৈরি করছে, আপনি যতই বলেন, আমি ফুয়াদ ভাইয়ের সাথে একমত যে অভ্যুত্থান পরবর্তী একটা প্রধান লক্ষণ হলো প্রত্যেকেই তাদের দাবি দাওয়া নিয়ে সারফেস হন, কিন্তু তারা যখন সারফেস হন সেই সারফেসে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে এক ধরনের সমন্বয় করে সেটাকে সারফেস করা হয়, সেটাকে আসলে ঠিক স্বাভাবিক দাবি দেওয়ার মানে কি বলে দাবি দেওয়া আর বলার সুযোগ থাকে না। এই রকম এতগুলো ঘটনা যেখানে আমরা প্রতিটা দিন যুদ্ধ করছি এই বাইরের শক্তির সাথে এবং ভেতরে দেশের ভেতরে এই লুট হয়ে যাওয়া কোটি কোটি লক্ষ কোটি টাকা, এগুলো তো তাদের হাতেই আছে। এগুলো তো সেই আমরা মানে দৃশ্যযোগ্য উদ্ধার দেখিনি, সব বাংলাদেশের বাইরে চলে গেছে তাও কিন্তু না। উমামা কিছুক্ষণ আগে খুব রাইটলি বলেছেন যে সিস্টেম কিন্তু কার্যকর, সিস্টেম সর্বত্রই আছে। আপনি যেদিকেই তাকান, সরকারের ভেতরে, জনপ্রশাসনে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এবং গ্রামে গঞ্জে এখনও মিছিল বের হয়। এই কয়দিন হয়েছে, মানে এই পরিবারগুলো তো শোক পর্যন্ত ভুলতে পারেনি। আজকে আমাদের মাগুরার ছাত্রদলের নেতা রাব্বির কন্যা সন্তান জন্ম নিয়েছে, সে যখন মারা যায় তখন তার ওয়াইফ ছিল প্রেগন্যান্ট। এখনও এই ট্রমাটা প্রত্যেকের মধ্যে এতটা টাটকা, সেইখানে যখন এই ধরনের চতুর্মুখী আক্রমণে আমরা দিশেহারা, আমাদেরকে প্রায়ই বসতে হচ্ছে যেন ঐক্যটা বজায় থাকে। আমার তো যদি মনে পড়ে দিন কয়েক আগে সব ছাত্ররা বসেছিলেন সমন্বিতভাবে ঐক্যের একটা সপ্তাহ পার করার জন্য। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নিয়মিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার বসছেন যেন এটা টিকে থাকে। সেইখানে যখন সরকারের একটা অংশ, কারণ নাহিদ যখন কথা বলছেন, নাহিদ কিন্তু অ্যাজ আ পারসন কথা বলছেন না, উনি আর পার্ট অফ গভর্নমেন্ট কথা বলছেন। এই জায়গাটা কথা হচ্ছে আপনি ঐক্য তৈরিও করতে পারেন, ঐক্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব এনেও দিতে পারেন। দেখেন বিএনপি বদ্ধপরিকর এই ঐক্যটা ধরে রাখার জন্য। কারণটা কি জানেন? এখানে যে যাই বলুক না কেন, গত 17 বছরে যেই লড়াই, যে যুদ্ধ আমরা করে এসেছি, যে রক্ত আমরা দিয়েছি, যতগুলো মানুষ মারা গেছেন, 600 প্রায় 600-650 যে গুম, তার অধিকাংশ গুম হচ্ছে বিএনপির। এবং আপনি প্রথম আলোর বোধহয় কয়েকদিন আগে রিপোর্ট দেখলাম, 1900 কতজন ক্রস ফায়ারে মারা গেছে, এদেরও 80% বিএনপির, তারা মানে বিএনপির অ্যাক্টিভিস্ট অথবা জামাতের অ্যাক্টিভিস্ট। এই যে দলগুলো এই যুদ্ধ করে এসেছে এই যে দাবিতে, তার যুক্তি আরও একটা ছিল, এখানে আরও একটা কথা উনি অ্যাড করেছেন নাহিদ, যে নির্বাচন, আমরা নির্বাচনমুখী দল, নির্বাচনের জন্য 18 বছর যুদ্ধ করেছি, 17 বছর যুদ্ধ করেছি। যতদিন এই ইন্টারিম সরকারের মেয়াদ যতদিন হয়, সেই সংস্কার করতে তাদের যেই সময়টুকু লাগে, আমাদের এই নির্বাচনের কথাটা বলে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া, এটা তো আমাদের দায়িত্ব। আমাদেরকে কিন্তু, আমরা কিন্তু কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি নই। বিএনপি কিন্তু ক্ষমতা স্ন্যাচ করার কোনো প্ল্যান করেনি। বিএনপি নির্বাচন করে ক্ষমতায় আসার মতো দল এবং নির্বাচন করে ক্ষমতায় আসবে সেই লক্ষ্যে কাজ করছে। এই যে সরকারের টিকে থাকা, একটা প্রপার নির্বাচন দেওয়া, সংস্কার সাধন করে, এটাও কিন্তু বিএনপির যে টোটাল কাজের যেই আপনার মূল উদ্দেশ্য, তার মধ্যে এটাও পড়ে, এই সরকারকে স্থিতিশীল রাখা যে কোনো মূল্যে। কারণ আমরা তো জানি যে এই সরকার যদি অস্থিতিশীল হয়, নির্বাচন একটা সংস্কার যদি প্রপারলি তারা সম্পন্ন না করতে পারেন এবং নির্বাচন না দিতে পারেন, তাহলে কিন্তু দুর্ভাগ্য। সংশয়টা আসছে কেন? সংশয় পারবে না, সরকার নাও পারতে পারে, এই সংশয়টা আসছে কেন? এই সংশয় তো নাই। আপনি বলছিলেন যে যদি না পারে এই সময়ের মধ্যে, অবশ্যই ওই জন্যই তো ঐক্য দিতে হবে, ওই জন্যই তো সাপোর্ট দিতে হবে। সংশয় আসবে না কেন? সংশয় কোন দিক থেকে নাই আপনি এবার বলেন তো? বাংলাদেশ এই সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে তারা কবে 2টা দিন নিশ্চিন্তে এই সরকার পরিচালনা করতে পেরেছেন? 2টো দিন দেখান তো, কোনো রকম স্যাবোটাজ ছাড়া, বিচারিক স্যাবোটাজ। আপনি সবই বাদ দেন, প্রাকৃতিক দুর্যোগ যে ফ্ল্যাশ ফ্লাড তারা করেছে, এই সরকার তার এই স্বল্প মেয়াদে যতগুলো যুদ্ধ এই মানে ষড়যন্ত্রের মোকাবেলা করছে প্রতিনিয়ত। সংশয় তো থাকা স্বাভাবিক। সেখানে যখন ঐক্য থাকবে তখন শঙ্কা কমে আসবে, তখন সাহস বেড়ে যাবে। ঐক্য সর্বমহলে থাকতে হবে, প্রতিটা স্টেক হোল্ডারের, দেশের সাধারণ জনগণের, দেশের প্রতিটা অংশের নাগরিকের, এবং যারা হারিয়েছেন, যাদের স্বজন হারিয়েছেন তাদের, এখানে ছাত্ররা যারা তাদের জীবন দিয়েছেন, তাদের নিজেদের যে লাইফ পার্সোনাল লাইফটা মিস হয়ে গেছে, প্রত্যেকের ঐক্য থাকা জরুরি। এই অনৈক্যর কোনো সুর যদি বাজে, তাহলে সেইটার ফাঁক দিয়ে যারা ঢুকবে সেটা কোনো সুখকর কিছু হবে না। এবং যেহেতু মানে উমামা যেটা এর আগে বলছিলেন, যেহেতু এক ধরনের সেট আপ কিন্তু এই সরকারের আছেই, আপনি কেবল সরিয়েছেন। ভাইয়া বলেন 50,000 লোক বা 20,000 চাকরিচ্যুত হয়েছে, আসলে 5 লাখ চাকরিচ্যুত হলেও এই প্রশাসন আর কি মানে রিফাইন্ড প্রশাসন হবে না। আমি আপনার বক্তব্যটা পেয়েছি। ফুয়াদ ভাইয়ের কাছে যেতে চাই। রাজনৈতিক দলের রিপ্রেজেন্ট করছেন আপনি, ঠিক একই প্রশ্ন আপনার কাছেও, সেটি হচ্ছে যে এই রাজনীতি বিরোধী বলা অথবা হচ্ছে যে দ্বিধা বিভক্ত কি আপনার মনে হচ্ছে কিনা? না, মনে হচ্ছে না। ঐক্যে কোনো মোটেই মনে হচ্ছে না। গত সপ্তাহে দেখেন যে বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। তার ভিতরে একটা হচ্ছে যে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল
একটা প্ল্যাটফর্মে এসে অন্তর্বর্তীকালীন সরকারের দাওয়াতে তারা একমত হয়েছে কয়েকটা মৌলিক প্রশ্নে, 4টা মৌলিক প্রশ্ন। আমি ওখানে মিটিংয়ে আংশিক সময় ছিলাম। একটা হচ্ছে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় স্বার্থ এবং আমাদের আত্মমর্যাদা। এই 4 প্রশ্ন বিক্রিযোগ্য না। এর ভিতরে আমরা সব দল নিজেরা ঝগড়াঝাটি করব, কোনো সমস্যা নাই। ইখতিলাফ আছে আমাদের ভিতরে, থাকবে, কোনো সমস্যা নাই। এটা সরকারের সাথে আমরা যুদ্ধ করব, সিভিল পলিটিক্স যতটুকু করবার সুযোগ আছে কনস্টিটিউশনাল ইয়েতে, আপনার ধারাবাহিকতায়। রাষ্ট্রের সাথে নাগরিকের একটা চলমান ফাইট আছে, প্রত্যেক রাষ্ট্রে অধিকারের একটা লড়াই, এটা চলমান, প্রত্যেক জেনারেশনকে করতে হয়। তো সেটার ভিতরে বিএনপি নেতৃবৃন্দ যেটা বলেছেন অথবা উপদেষ্টা যেটা বলেছেন, আমি এটার ভিতরে কোনো সমস্যা দেখি না। একটা বিষয় মাথায় রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার কাজের যে প্রেশারটা ফিল করছেন, সেখানে তাদের কাছে মাঝে মধ্যে এইটা ফিল হইতে পারে যে আমরা তো কাজ করে কুলাইতে পারতেছি না। উপদেষ্টারা অনেকে বলছেন না, আমরা 16 ঘন্টা 18 ঘন্টা 19 ঘন্টা কাজ করতেছি, রাত 3টা 4টা পর্যন্ত কাজ করি, আমরা তো ফেসবুকে যাই না, আমরা এটা করার চেষ্টা করতে পারতেছি না, ওইটা করে। তারা অনেক কাজ করছেন, আন্তরিকতার সাথে করছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আবার রাজনৈতিক দলের জায়গায় দেখতে হবে যে তার তো একটা কনস্টিটিউয়েন্সি আছে, সে তো লক্ষ লক্ষ মানুষকে একটা অ্যাসপিরেশন দিয়ে ধরে রাখে। সেটা কি? যে আই শ্যাল বি পার্ট অফ দ্য পাওয়ার অ্যাট সাম পয়েন্ট, যে আমি এখানে এমপি হব, উপজেলা চেয়ারম্যান হব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হব। অতএব কনস্টিটিউয়েন্সি পলিটিক্সের জায়গা থেকে বিএনপি নির্বাচন নিয়ে কথা বলা অথবা অন্যান্য রাজনৈতিক দল নিয়ে কথা বলা অ্যাবসলিউটলি ফাইন। উপদেষ্টারাও তাদের রাষ্ট্র গঠন, সংস্কার, নির্বাচন এগুলো সবকিছু চালিয়ে যাবে। অর্থাৎ আপনি দুটো বক্তব্য ডিসএগ্রি করছেন। আমি কোনো ঝামেলা দেখতেছি না, টেনশন দেখতেছি না এর ভিতরে। যেটা আছে যে বিএনপির নিজের রাজনৈতিক স্বার্থ এবং অস্তিত্বের প্রশ্নেই এই সরকারকে সফল দেখতে চাইবে। তারেক রহমান এই কথাটা বারবার বলেছে যে এই সরকার সফল যদি না হয় আমরা বিপদে পড়ব, রাষ্ট্র অস্তিত্বের সংকটে পড়বে। এই ধরনের বক্তব্য সে বারবার দিয়েছে। কারণ বিএনপি রাজনীতির কনসিকোয়েন্সটা জানে যে এরা না থাকলে এর পরেরটা কী হবে। অতএব বিএনপির স্বার্থেই বিএনপি চাইবে সরকারটা সফল হোক। কিন্তু এই সফলতার মানে এটা না যে একটা ফ্রি চেক দিয়ে দিবে যে ভাই আপনারে ওই ইসরাফিল সিঙ্গানিয়া যে বৈশা আছে ফু না দেওয়া পর্যন্ত আপনারা থাকেন। একটা চাপ সৃষ্টি করছে। তাহলে এটা একটা থাকবে, তার কনস্টিটিউয়েন্সি আছে। চাপের থেকে বড় জিনিস হচ্ছে বিএনপির তো একটা অডিয়েন্স আছে, তার লক্ষ লক্ষ মানুষ আছে, ভোটার আছে, তারা নির্বাচন করতে চায়। 16 বছর 17 বছর ধরে সে নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে। অতএব এটার ভিতরে আমি মৌলিক সমস্যা দেখতে পাচ্ছি। পেয়েছি উমামা, ঠিক একই প্রশ্নের জায়গা থেকে আপনি একটু বলবেন নাহিদ ইসলামকে আসলে রাজনীতি বিরোধী বলেছে কিনা এবং আদৌ কোনো দ্বিধাদ্বন্দ্ব আপনি দেখতে পাচ্ছেন কিনা উপদেষ্টাদের বক্তব্যগুলোতে? কিছুটা আমার যে পূর্বোক্ত বক্তা ওনারা কিন্তু কথার মধ্যে দিয়ে কিন্তু কিছুটা উত্তরগুলো বের হয়ে এসেছে। এখানে বিএনপি হয়তো তাদের রাজনৈতিক অবস্থান থেকে এই কথাগুলো বলছে, কিন্তু এখানে আমাদের এটাও বুঝতে হবে আমাদের যে বর্তমান উপদেষ্টাগণ আমরা যেভাবে এক্সপেক্ট করছি তারা পলিটিক্যালি অ্যাক্ট করবে প্রত্যেকটা বিষয়ে, তারা কিন্তু ওই ধরনের পলিটিক্যাল পার্সোনাল ছিল না। তো স্বাভাবিকভাবে অনেক জায়গাতেই কিন্তু তাদের অ্যাকশনটা হয় খুবই সাধারণ নাগরিকের মতো। সেই জায়গা থেকে আমিও যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক কথা শুনে আমার মনে হয়েছে যে এটা তো ঠিক পলিটিক্যাল কথা হলো না, বাট আমাদের ওই জায়গাটাই কিন্তু আমাদের ছাড়টা দিতে হচ্ছে যে তারা কিন্তু পলিটিক্যাল কোনো ব্যক্তি না, তারা এই মুহূর্তে এসেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার ফর্ম করেছে দেশটার একটা সংস্কার কার্যক্রম চালানোর জন্য, একটা মিনিমাম সিস্টেম ক্রিয়েট করে দেওয়ার জন্য, যাতে পরবর্তীকালে কোনো সরকার এই ধরনের একটা স্বৈরাচারী রূপ ধারণ করতে না পারে। এখন গতকালকে নাহিদ ভাই যেটা ইয়েতে বললেন, এখন নাহিদ ভাই যেটা বলেছেন যেখানে সংস্কার কার্যক্রমগুলোর ক্ষেত্রে যখনই আমরা সংস্কারের কথা তুলছি ততবারই কিন্তু এখানে নির্বাচনের কোশ্চেনটা আসছে। এখানে সংস্কারের নির্বাচন একেবারে প্যারালাল কোনো কোশ্চেন না। আমরা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বারবার বলে যাচ্ছি যে এখানে সরকারের পক্ষ থেকে এখানে একটা রোড ম্যাপ দিতে হবে। আপনারা কী ফর্মে সংস্কার কার্যক্রমগুলো চালাচ্ছেন সেটা সরকারের কাছেই ক্লিয়ার থাকাটা জরুরি। যদি আপনার রোড ম্যাপটা প্রেজেন্ট করতে পারেন তাহলে আমরা ছাত্ররা একটা নিশ্চিত থাকলাম, কারণ আমরা তো চাই এখানে সকল বিশ্ববিদ্যালয় সকল কলেজের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হোক। তাহলে আপনারা কী ফর্মে আছে ছাত্র সংসদ নির্বাচনগুলো দিবেন, কখন আপনারা ছাত্র সংসদ নির্বাচনগুলো দিবেন, এটার পরবর্তী সময়ে আপনার সংস্কার কার্যক্রম শেষ করে কখন নির্বাচন দিবে, সেটা যদি জনগণের কাছে ক্লিয়ার থাকে, ইটস নট লাইক এটা পলিটিক্যাল পার্টির কাছে ক্লিয়ার থাকতে হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে ক্লিয়ার থাকতে হবে। বিষয়টা এরকম না, বরং এটা সাধারণ জনগণের কাছেই ক্লিয়ার থাকাটা অনেক বেশি জরুরি যে একটা সরকার যেহেতু ফাংশন করবে তাহলে তার কী কী ফর্মে সে আসলে এখানে কার্যক্রমগুলো চালাবে সেটার একটা রোডম্যাপ সরকারের পক্ষ থেকে দেয়া এবং যত দ্রুত সময়ের মধ্যে পারা যায় সেটা দিয়ে জনগণের কাছে ক্লিয়ার থাকা। দে শুড টেক টাইম, বাট জনগণের কাছে ক্লিয়ার থাকাটা জরুরি।
এখন উপদেষ্টা নাহিদ ইসলাম যখন গতকালকে বলছিলেন, তার জায়গা থেকে কথাটা যে আমি একই জায়গাতে আসব, যে এখানে আমি বিএনপির পক্ষ থেকে যেভাবে এক্সপেক্ট করা হচ্ছে খুবই পলিটিক্যাল বক্তব্য এখানে বলবেন। আমরা সবাই কিন্তু একটা অভ্যুত্থানের মাধ্যমে এই জায়গায় এসেছি, আমাদের কিন্তু এই জায়গায় থাকার কথা না, আমার এই ডায়াসে থাকার কথা না, আর একটা অভ্যুত্থানে কিন্তু আমাকে এই ডায়াসে দাঁড় করিয়েছে। তো এই অভ্যুত্থানের যে একটা স্পিরিট, অভ্যুত্থানের যে একটা আকাঙ্ক্ষা, ওইটার কারণেই কিন্তু আমরা প্রায় আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের জনগণের যে একটা কথা, সেটা কিন্তু আমরা বলি। সে নাহিদ ইসলাম কিন্তু তার সেই জায়গা থেকে কথাগুলো বলেছেন, আবার বিএনপিও তাদের জায়গা থেকে তাদের কথাগুলো বলেছে। এখানে যেটা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে এখানে নানান ধরনের দ্বিমুখী কথা থাকতে পারে, সকলের মধ্যে একটা দ্বন্দ্ব থাকতে পারে, সে কিন্তু দ্বন্দ্বটা কোনোভাবে এমন দ্বন্দ্ব না যে এটা দেশ বিরোধী দ্বন্দ্বে পরিণত হবে, বরং সকলে মিলে এখন সংস্কার নিয়ে এখন একটা কথা চলছে। এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে খুব পরিষ্কারভাবে বলতে চাই যে সংস্কারের জন্য সময় নেওয়া হোক, সংস্কার এবং দেশে ধাপে ধাপে যেভাবে করে সিস্টেমটাকে ডিস্ট্রয় করা হয়েছে, সেই ডিস্ট্রাক্টেড একটা জিনিসটাকে তো আমার নির্মাণ করতে হচ্ছে। তো এটা তো সময় সাপেক্ষ একটা ব্যাপার, এবং সেই সময় সাপেক্ষ ব্যাপারটা সরকারের পক্ষ থেকে যাতে ক্লিয়ার করা হয় যে তারা কী ফর্মে আসলে সংস্কার কার্যক্রমগুলো চালাবে। আমি আশা করব যে ডিসেম্বর মাসের মধ্যে তো আমাদের এই সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়ে দেওয়ার কথা, এবং পরবর্তী সময়েই সরকারের আসলে আসল কাজটা শুরু হবে। তো আমি এই ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে চাই এবং তাদের রিপোর্ট দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাই, এবং তার পরবর্তী সময় সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, কীভাবে আসলে সকল পক্ষকে একত্রিত করে একটা ঐক্যমতের তৈরির মাধ্যমে সেই সিস্টেমটাকে নির্মাণ করবে, সেটা জানাটা আমাদের সবার জন্য খুব জরুরি। সরকারের দুজন উপদেষ্টা আছেন আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে, ছাত্র প্রতিনিধি হিসেবেই কিন্তু মানুষজন তাদেরকে অপেক্ষা করেন, তারা যেটা বলেন তারা মানুষ মনেই করেন যে সেটি ছাত্র এবং জনতার এক ধরনের প্রতিফলন সেখানে পাওয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন কি করছে? আপনাদের কাছে জনগণের কোনো মতামত আছে কিনা? তারা আগে সংস্কার চায় নাকি নির্বাচনের পরে সংস্কারের কন্টিনিউশন চায়? না, আমরা খুবই স্বাভাবিকভাবে বলেছি যে আমরা এই মুহূর্তে চাই যে বাংলাদেশে যে ধরনের সংস্কার কার্যক্রমগুলো সরকার উদ্যোগ নিয়েছে সেই সংস্কার কার্যক্রমগুলো প্রপারলি হোক। আমাদের যারা শহীদ হয়েছে, আমাদের যারা আহত হয়েছে, তাদের এখনো পর্যন্ত কিন্তু তালিকা রেডি হয়নি, সেটা হওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের অনেক আহত আছে, তাদের সেকেন্ড ট্রিটমেন্ট চলছে, তাদের এখন অনেকের কিন্তু এই মুহূর্তে একটা ফাইন্যান্সিংয়ের সমস্যায় পড়তে হচ্ছে। প্রথম পর্যায়ে তারা যত সহজে আসলে ট্রিটমেন্টের খরচটা উঠাতে পারছিলেন, সেকেন্ড পর্যায়ে কিন্তু তাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। এবং তারা মানুষ যে আহতরা আছে, তাদের আহতের প্যাটার্নটা, আঘাতের প্যাটার্ন যদি আপনি দেখেন, এটা কিন্তু দীর্ঘমেয়াদী 1-1.5 বছরের একটা ফলো আপের মধ্যে কিন্তু তাদেরকে রাখতে হবে। এবং এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে হয়তো আমরা দেখছি যে একটা ফলো আপের মধ্যে তাদেরকে রাখা হচ্ছে, কিন্তু দিন দিন কিন্তু নজরটা আসলে কিছুটা বলা যায় যে সংকুচিত হয়ে যাচ্ছে। বরং এখানে শহীদ আর আহতদের ক্ষেত্রে একটা প্ল্যানিংয়ের মাধ্যমে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের হাতে কাজটাকে দিয়ে একটা প্ল্যানিংয়ের মাধ্যমে যাতে এখানে শহীদ আর আহতদের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়, এটা আমাদের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে। আমরা আওয়ামী লীগের বিচারের কথা বলছি যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো অনেক কিছু চায়, বিষয়টা এরকম না। দেশে যে কিছু জায়গায় আসলে খুবই জরুরি কিছু কাজগুলো করা, সরকার তো তার গতানুগতিক রেগুলার কাজগুলো করবে, সরকারের বিভিন্ন ধরনের উইংস থাকে, বিভিন্ন ধরনের কাজ থাকে, এগুলো তো আমাদের হস্তক্ষেপ করার কিছু নেই। আমাদের কিছু স্পেসিফিক দাবি দেওয়া আছে যেগুলো আসলে সরকারের পূরণ করা, যে এগুলো জনগণের স্বার্থেই দরকার। যেমন আওয়ামী লীগের বিচার হচ্ছে তার একটা প্রায়োরিটি এবং সংস্কার কার্যক্রম হচ্ছে তার আরেকটা প্রায়োরিটি। এবং নির্বাচন নিয়ে সরকারের সাথে এখানে রাজনৈতিক দলগুলোর কী ধরনের বোঝাপড়া হবে সেটা অবশ্যই তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই যে এখানে আমাদের এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, যে একটা ভারতের মতো এত বড় একটা দেশ আমাদের উপর এই ধরনের একটা নিপীড়ন চালানোর মানসিকতা নিয়ে আছে, সেটার বিরুদ্ধে কিন্তু আমাদের সকলের একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করাটা জরুরি। সেই ঐক্যমতের কথা আমরা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বারবার বলে যাই যে যাই হোক না কেন ওই ঐক্যমতটা থাকা জরুরি। ঐক্যমতে ফাটলের কোনো শঙ্কা মনে হচ্ছে? আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি যে আমরা ছাত্র সংগঠনগুলোর সাথে যোগাযোগ করা, আমরা সকলের সাথে না ঐক্যমত ফাটলের কোনো ধরনের আশঙ্কা বর্তমানে নেই। আমরা সকলে একসাথে আছি। আমি ফয়েজ আহমদের কাছে যেতে চাই। ঠিক একই ইস্যুতে নাহিদ ইসলামের যে বক্তব্য ছিল সেই বক্তব্য কি তার ব্যক্তিগত কিনা নাকি সরকার এটি ধারণ করে? একই সঙ্গে পরের প্রশ্নটিও করে দিচ্ছি, যদি যেখান থেকে আসছে দ্বিধা বিভক্ত বিভিন্ন কথাবার্তা উপদেষ্টারা বলে যাচ্ছেন, এখানে কি কোনো সমন্বয়হীনতা আছে কিনা? সমন্বয়হীনতা একটা ভিন্ন বিষয়। আসলে ব্যক্তি কি কথা বলবে, এখন একজন উপদেষ্টা কথা বলার সময় পুরো কাউন্সিলকে জানিয়ে একটা কথা বলবে না, এই ধরনের এটাকে সমন্বয়হীনতা দিয়ে যদি আপনি আখ্যায়িত করার চেষ্টা করেন, একটা ভুল চেষ্টা হবে। তো আমি এসব দেখি না। ফুয়াদ ভাই যেটা বলছিলেন যে এখানে আমাদের কতটা সমন্বয় বা জাতীয় ঐক্য ঠিক কোন জায়গায় আছে, সেটা কিন্তু গত সপ্তাহে একটা সকল রাজনৈতিক দলের এক মঞ্চে আসার মধ্যে দিয়ে এটা প্রমাণ হয়েছে। এর বাইরে বিএনপি তার রাজনীতি করবে,
এবি পার্টি তার রাজনীতি করবে, জামাত তার রাজনীতি করবে, এবি পার্টির সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে জামাতের মিলবে না, বিএনপির সঙ্গে এবি পার্টির মিলবে না, এটার জন্যই তো এত কিছু করা। এর আগে তো সব কিছু আওয়ামী লীগের হয়ে মিলেছে। তা আওয়ামী লীগ যখন নাই, তখন গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলি তাদের নিজ নিজ মতাদর্শ এবং তাদের নিজ নিজ উদ্দেশ্য নিয়ে কাজ করবে, স্বাধীনভাবে কাজ করবে। সেই জায়গাটা নিশ্চিত করা এই অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত করতে পারছে। কোনো জায়গায় কেউ বিঘ্নের সৃষ্টি হচ্ছে না, বাধার সৃষ্টি হচ্ছে না। এর চেয়ে সুন্দর রাজনৈতিক পরিবেশ, মত প্রকাশের পরিবেশ দেশে তো কখনো ছিল না। সেটা হচ্ছে আমাদের কাছে মনে হয় সবার সেটা এনজয় করা উচিত। একই সঙ্গে যেই বিষয়গুলি একদমই জাতীয় ঐক্যের বিষয়, যেই বিষয়গুলিতে কম্প্রোমাইজ চলে না, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা, এসব নিয়ে কোনো কথা হতে পারে না। সে জায়গায় সবাই আমার মনে হয় আমরা অভিন্ন, সে জায়গায় কোনো প্রশ্ন নেই। উপদেষ্টা বলেন আর ইউনিয়ন পরিষদ পর্যায়ের কোনো রাজনৈতিক নেতার বলেন, সেটা যে কোনো দলেরই হোক, ইভেন আওয়ামী লীগেরও বহু লোক যারা পালিয়ে যেতে পারেনি বা যারা পালিয়ে যাওয়ার মতো অপরাধের সঙ্গে জড়ায়নি আওয়ামী লীগ করে, সেই মানুষগুলি আওয়ামী লীগের প্রতি চরম ঘৃণা নিয়ে সামনে হাজির হয়েছে এই শুধু ইন্ডিয়ার ভূমিকার কারণে। সো ভারত বা আওয়ামী লীগের উপকার করতে গিয়ে অন্তত এখানে যারা থেকে গেছে, অন্তত আওয়ামী লীগের প্রতি যাদের ন্যূনতম সিম্পেথি ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। সেই জায়গাগুলিতে জাতীয় ঐক্য আরও দৃঢ় হচ্ছে, এটা ইতিবাচক দিক আমার কাছে মনে হয়। মেটার সঙ্গে মেটার পরিচালকের সঙ্গে প্রধান উপদেষ্টার একটা বৈঠক হয়েছিল, সেখানে এক ধরনের একটা বলাও হয়েছিল যে তারা যাতে এগুলোর ব্যবস্থা নেয়। আমরা কি এমন এর পরের স্টেপে যেতে পেরেছি কিনা, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? দেখুন, মাত্র 2 দিন আগে 3 দিন আগে একটা মিটিং হয়েছে, সেখানে আমাদের কনসার্নগুলি মেটাকে জানানো হয়েছে, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ হোয়াটসঅ্যাপ নানান জায়গায়। আমরা তো 5 তারিখের পর থেকেই বলেন একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করছি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে নানান ভাবে প্রচারণা হচ্ছে, বাংলাদেশ বিরোধী প্রচারণা হচ্ছে, সরকার বিরোধী না। কিন্তু শুধু সরকার বিরোধী হলে সরকারের কনসার্ন ছিল, এখানে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের সার্বভৌমত্ব, এখানে আওয়াজ করে বলা হচ্ছে বাংলাদেশ থাকবে না, এ ধরনের কথা আমরা শুনছি। সে জায়গায় কনসার্নগুলি আছে। ফেসবুক বা মেটা কর্তৃপক্ষ তারাও এই বিষয়ে তারা জানে, তারাও এই ডিসইনফরমেশনকে, মিসইনফরমেশনকে ফেস করার জন্য তারাও নানান ধরনের পদক্ষেপ নিচ্ছে, জানিয়েছে। তো আমাদের পক্ষ থেকেও সরকারের নানান পক্ষ থেকে যতটুকু কাজ করা সম্ভব করছে। কিন্তু আপনি একটা জিনিস এখানে দেখতে হবে, সেটা হচ্ছে যে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ডলার যে পাচার হয়েছে, সেই টাকাগুলিতে এখন কাজে লাগছে। আওয়ামী লীগ এই যে অনলাইনে নানান প্রচার এগুলো ব্যবহার করছে বলছে। আপনি দেখেন যে আওয়ামী লীগ এখানে ক্ষমতায় থাকার সময় তারা ছাত্রলীগ, যুবলীগ বা নানানভাবে তারা লাখ লাখ মানুষকে এখানে ট্রেনিং দিয়েছে, লাখ লাখ মানুষকে শুধু ট্রেনিং দিয়েছে ফেসবুকে কমেন্ট করার জন্য। তা তাদের এই বাহিনীগুলিতে এখনো আছে, এক্সিস্ট করছে, কোনো না কোনো ফর্মে কোথাও না কোথাও বসে কাজ করছে। এইটা মোকাবেলার জন্য সরকার তার জায়গা থেকে কাজ করবে। যে সবচেয়ে বড় ফোর্স হচ্ছে বাংলাদেশের যুব সমাজ, যারা সোশ্যাল মিডিয়ায় বা ইন্টারনেটের অ্যাক্সেসের জায়গা খুব বেশি অ্যাভেলেবেল। তাদের দেশপ্রেম থেকে তারাও নানানভাবে, আমরা জানি নানান এই ইন্ডিয়ার এই বাংলাদেশ বিরোধী প্রচারণার পরে কিন্তু অনেকগুলি নতুন নতুন ইয়াং ইউনিভার্সিটি স্টুডেন্টস, কলেজ স্টুডেন্টস, এরা নানান গ্রুপ অর্গানাইজ করেছে বাংলাদেশ বিরোধী ক্যাম্পেইনকে ফাইট করার জন্য। এটা হচ্ছে, এটা ইতিবাচক দিক। এটা আমাদের জাতীয় ঐক্য বলেন, দেশপ্রেম বলেন, এটা সবাই মিলে ঐক্যটাতে থাকার কথা বলছেন। আপনাদের চারজনকেই ধন্যবাদ। দর্শক, রাজনীতিতে কোনো শেষ নেই, তাই চলতেই থাকবে। দেখা হবে রাজনীতির এই আয়োজন নিয়ে আবারও আগামী সপ্তাহের রোববার। আমাদের সঙ্গেই থাকবেন।